2025 সালের অক্টোবরে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সম্পাদক মানিক চন্দ্র মাহাতো মহাশয়। যোগাযোগ করে দিয়েছেন আমার ছাত্র সাগর মাহাতো। আমার ছাত্রদের মাধ্যমে আসা আমন্ত্রণ আমি প্রাণপণে রক্ষা করার চেষ্টা করি। 1 মার্চ 1 মার্চ 2026-এ আমরা সবাই তৈরি ছিলাম, কিন্তু অনিবার্য কারণবশত অনুষ্ঠান পিছিয়ে 22 মার্চ চলে গেল। অবশেষে অপেক্ষার অবসান ঘটে আজই সেদিন চলে এল। অনেক অনুষ্ঠান ইতিমধ্যে হয়ে গেছে। আমি আমার ভাবনার দু একটা কথা বলি যে এই যে পিছিয়ে যাওয়া, এটা নিয়ে কদিন ধরে আমি ভাবছিলাম। এখন আমরা নোটিশ এবং রিভাইজ নোটিশে অভ্যস্ত হয়ে গেছি। এখন শুধু নয়, আগেও হয়েছে। আত্মকথা বলার লোভ সংবরণ করতে পারছি না। আমার মেয়ে পিয়াসা পারবেন এখানে উপস্থিত আছে। ও বলেছে যে তোমাকে কি আত্মকথা বলতেই হবে? ভাবলাম তোরা লুকিয়ে রাখতে চাস, আমরা বড় হয়ে গেলে সব কিছু প্রকাশ করতে চাই। আমি একটা কথা বলি, আমরা 10:30টায় এসে গেছি, গান বাজছিল। বললো মা গানটা একটু খুলে রাখো। আমি বললাম কেন? গানটা শোনো, ময়ূক ভালোবাসার ময়ূক। মানে শুরুতেই ওই গানটার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। আমি শুনছি যে এত সুন্দর কথা, এত কিভাবে হলো, এখানে বসে এই গানের জন্ম কিভাবে হলো, কে গাইলো, এগুলো ভাবছিলাম। তার উত্তর আমরা পেয়ে গেছি। ফলে অনুসন্ধিৎস মন তারা কিন্তু আমাদের অনেক কিছু শেখার। তো আমি পিছিয়ে যাওয়ার গল্পগুলো বলছি যে কলেজ সার্ভিস কমিশনের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েও 2001-এর মার্চ মাসে আমি মুখবেড়িয়া কলেজে গিয়ে জয়েন করতে পারিনি, কারণ ওখানে কোনো পোস্টই ছিল না। আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় চিঠি আসার অপেক্ষা, সেটা জুলাই 2001 মেদিনীপুর কলেজে এলাম। 2010-এ পিএইচডি ভাইভা ঘোষের দিন ঠিকঠাক হয়েছিল, নির্দিষ্ট দিন পিছিয়ে গেল। এক্সপার্টের জন্য হোটেল, গাড়ি সব বুক করা হয়ে গেল। কিছু আর্থিক ক্ষতি এবং অনেকটা বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম। আর করোনা এসে একেবারে ওলটপালট করে দিল আমাদের সমস্ত ভাবনা চিন্তাকে। আমার ছাত্র এবং আমার কন্যার শিক্ষক সে তার বিয়েতে আমাকে আমন্ত্রণ জানালো, জানিয়ে সেই নিমন্ত্রণ তুলে নিল, কারণ করোনা বিধিতে আটকে গেল। করোনাকালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি পরীক্ষার দিন নির্দিষ্ট করেও সব বন্ধ করে দেওয়া হলো। আমাদের কারোরই অজানা নয় সেসব কথা। আমি ভাবতে থাকি যে একটা লিটল ম্যাগাজিন তার সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও একটা এত বড় আয়োজন করে সব বন্ধ করে দিতে বাধ্য হলেন, কিন্তু তাকে দমানো অত সহজ না। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েও পুনরায় আয়োজন করলেন আজকের এই সুন্দর অনুষ্ঠান। আমরা সবাই তার সাক্ষী রয়েছি। আয়োজকরা আহার নিদ্রা ত্যাগ করে কি কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে এই অনুষ্ঠানকে আবার গুছিয়েছেন তা ভেবে আপ্লুত হই। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ময়ূর পত্রিকার এবারের কৌশলী সংখ্যার সূচিপত্র আগেই ফেসবুকে প্রকাশ পেয়েছে। প্রচুর ভিন্ন ধরনের লেখা আমি সেখানে পেয়েছি, দেখেছি এবং 10:30টায় এসে গেছি, মানে বেশিরভাগ লেখা পড়ে ফেলেছি, সময়টাকে কাজে লাগিয়েছি। আসলে পত্রপত্রিকাগুলি তো সাহিত্যের প্রধান আশ্রয়ভূমি। আগে কয়েকটি সংখ্যায় কবিতা লিখেছি, দেখেছি যে ময়ূখের নির্দিষ্ট একটি লেখক মণ্ডলী প্রস্তুত আছেন, যার দ্বারা ময়ূখ এগিয়ে যেতে পারবে। নিজের নিজের কাজের ক্ষেত্রে খ্যাতনামা ব্যক্তিরা এর সঙ্গে যুক্ত আছেন। ময়ূখের জয় অবশ্যম্ভাবী। ময়ূখ সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গে আমি একটা অনুরোধ করব, যারা এর সঙ্গে যুক্ত আছেন, আগের সংখ্যাগুলোর ছবি আমরা পেয়েছি, এগুলোকে সযত্নে রক্ষা করার দায়িত্বও নিতে হবে। কারণ প্রতিষ্ঠানে বিভিন্ন সময় পত্রিকা প্রকাশের সাথে যুক্ত হয়ে দেখেছি যে উদ্যোগ এবং অর্থ অনুদান এগুলো ভীষণ জরুরি বিষয়। নিঃস্বার্থ এবং কিছু উদ্যোগী মানুষ শালবনীতে আছেন দেখে আমার খুব ভালো লাগছে। শালবনীর প্রতি আগ্রহ
আমার কলেজে পড়াকালীন সময় থেকেই ছিল। আমি হাওড়া জেলার মেয়ে, হাওড়া জেলায় বড় হওয়া, পড়াশোনা কলকাতায় করে যখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে পড়াতে এলাম, শালবনির সঙ্গে আমার সংযোগ বেড়ে গেল। এই এলাকার ছেলে মেয়েদের আমি সরাসরি আমার ক্লাসরুমে পেয়েছি। শালবনিতে আমার এই দ্বিতীয়বার আসা। এখানকার সংস্কৃতিবান মানুষদের আমি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। আমি শেষ করব 3টে শব্দ দিয়ে: প্রকৃতি, বিকৃতি এবং সংস্কৃতি। মানুষ সাধারণত নিজেকে নিয়েই থাকতে ভালোবাসে, সেটা তার প্রকৃতি। আর কিছু বিকৃত মানুষ আছেন যাদের সবকিছু থাকা সত্ত্বেও অন্যেরটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, এটা তার বিকৃতি। আর সংস্কৃতিবান মানুষ নিজেরটাও সবার মধ্যে উজাড় করে দেয়। আজকে আমরা সংস্কৃতিবান বিভিন্ন মানুষজনকে পেয়েছি, অনেক কিছু জেনেছি, শিক্ষিত হয়েছি। এই সংস্কৃতি, প্রকৃতি, বিকৃতি, এর মধ্যে আমরা সংস্কৃতিকেই বেছে নেব। আমি এই সংস্কৃতিবান মানুষদের প্রণাম জানাই। ধন্যবাদ।